প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি টু দ্য পয়েন্ট। মেট্রো সিম টু দ্য পয়েন্ট এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। দর্শক, আপনারা বুঝে গেছেন যে আমাদের যে জাতীয় বাজেট সেটি সামনের মাসের প্রথম বৃহস্পতিবার 6 জুন মাননীয় অর্থমন্ত্রী সংসদে পেশ করবেন বলে আমরা আশা করছি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর তার এই মেয়াদে এবং অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটে এটি হবে এবং সরকারের নির্বাচিত সরকারের এই মেয়াদেরও প্রথম বাজেট। তো দর্শক, এই বিষয়টি নিয়ে বাজেটের যে চ্যালেঞ্জগুলো আছে বা বাজেটের মাধ্যমে সরকার আগামী 1 বছরে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার সহজ করার জন্য কি করবেন সেই ব্যাপারে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আমরা আজ পেয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং জুমে অনলাইনে যুক্ত আছে আমাদের সঙ্গে এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই জনাব আকরাম আহমেদ আপনাকে দিয়ে। আপনি ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আপনি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি, সুদের হার, ডলার সংকট এবং আসন্ন বাজেট। জনাব আকরাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো ঠিক আমি আপনাদের কথাগুলো শুনলাম, আপনার ধন্যবাদ। কিন্তু আমি ঠিক আমার লোকেরা আপনারা আমার কথা শোনেন কিনা? আমরা শুনতে পাচ্ছি, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আগামী বাজেট নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনি এদেশের ব্যবসায়ী সমাজের নেতা, আপনি নেতৃত্ব দিয়েছেন, একটি বাণিজ্যিক ব্যাংক আপনি চালাচ্ছেন। আমাদের যে বাজেটটি মাননীয় অর্থমন্ত্রী 6 জুন দিবেন, সেই বাজেটের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গাগুলো আপনি যদি একটু বলবেন। আমার কানের ওইটা আনো না, আমি বলে যেতে পারি কিন্তু আমি তো শুনতে পাবো না। আমরা শুনতে পাচ্ছি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। বলে রাখো, আপনি বলেন স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমারে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমারে শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমাদের এই মাসটা হলো মে মাস। সুতরাং আপনাদের সবাই স্মরণ থাকার কথা যে এই মাস এক কারণে আমাদের কাছে স্মরণীয় এবং অত্যন্ত উল্লেখযোগ্য। কেননা এই মাসে বাংলাদেশের অনেক নির্যাতন, অনেক অপমান, অনেক কিছু সহ্য করে মা বাপকে হারিয়ে জননেত্রী শেখ হাসিনা এই মাসের 17 তারিখে এই বৃষ্টি, ঠিক এই রকমের বৃষ্টি ছিল। আমি সেই দিন ঢাকা এয়ারপোর্টে থাকতে পেরেছিলাম। সুতরাং আমি বলতে চাই যে আমি ছিলাম এবং এই বৃষ্টি ঝরা দিনে সবাই বলেছিল এই বৃষ্টি ভেজা দিনে আমরা আছি তোমার সাথে। আমার এখনো মনে আছে সেই 81 সালের কথা, সেই 17 মে, ঠিক সেই দিন ছিল তুমি ফিরে এলে, তাই যে ফিরে পেল বাংলাদেশ। আর ঠিক আর এক দিনের কথাও মনে আছে, 72-তে 10ই জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সেই পাকিস্তানের কারাগার থেকে লন্ডন, ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এলো এবং সৌভাগ্যবশত সেই দিনও আমি চিটাগাং থেকে গিয়ে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম, সেই তেজগাঁ। সুতরাং আমার মনে আছে। আজকে এইটুকুই আমি আপনাদের মনে করতে পারি, সেদিন বঙ্গবন্ধু এসেছিল, বাংলাদেশ পূর্ণতা পেয়েছিল। আজ নেত্রী এসেছে 17ই মে এই 81 সালে। ওনার আসার ফলেই আমরা বাংলাদেশ আজকে অনুভব করছি যে আমরা স্বাধীন দেশ, আমরা উন্নত দেশ, আমরা একটা করণীয় মানে অনুকরণীয় দেশ। তা আমি এটুকুই বলতে পারি যে যখন 72-তে প্রথম বাজেট দিলেন বঙ্গবন্ধু, সেদিন বাজেট ছিল 786 করোড় টাকা। সেই দিনের বাজেট আর আজকের বাজেটে কত পার্থক্য! আজ হলো 8,000 কোটি টাকা। সুতরাং 8,000 কোটি টাকার ভিতরে 2,60,000 করোড় টাকা হবে এডিপি। এবং এডিপি যে আমরা সবসময় করতে পেরেছি সেটা ঠিক না, তবে উচ্চাভিলাষী হওয়া ভালো এবং উচ্চাভিলাষী হলেই মানুষ চেষ্টা করে কাজ করার জন্য এবং সেটা অ্যাচিভ করার জন্য। তাই আজকে বসে আমাদের এইটুকুই ভালো লাগছে যে মজিদ ভাই তো ছিলেন, সেদিন কত টাকা হয়েছিল আমাদের এনবিআর এ, আমাদের ট্যাক্স আদায় হয়েছিল, তার চাইতে অনেক কত গুণ ট্যাক্স। আমার ঠিক এটা মনে আমি করতে পারবো না, তবে এইটুকুই বলি
যে আমি যখন এফবিসির প্রেসিডেন্ট ছিলাম 88,000 কোটি টাকা বাজেট ছিল, তখন সেইভাবে প্রতি বছরে 25-30% করে যেমন যেমন বাজেট বেড়েছে, আবার রাজস্ব ইনকামও বেড়েছে। রাজস্ব ইনকাম না বাড়লে এই মজিদ সাহেবের মতো লোক ছিল, আবার এখনো যে মুমিন সাহেব আছে, এরাই আদায় করেছে। কিন্তু আমরা অনেক সময় বলি যে আদায়ের সিস্টেমটা একটু চেঞ্জ করেন, একটু মানবিক হন। তারপরেও আমি এটুকু বলি, বাংলাদেশের মানুষের মানে ট্যাক্স দেওয়ারও অভ্যেস হয়েছে, এবং আমি অত্যন্ত ইসের সাথে মানে আপনাদের কাছে বিনয় চিত্তে বলছি, আমি 1920-তে সেই কোভিডের আগের বছরে আমি ট্যাক্সে আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছিলাম। এইটা আমার ব্যাংকিং জীবনে আমরা যারা আছি তাদের ভিতরে ঠিক এটা হয়নি। আমি তাও খালি হই নাই, আমি আজকে যে বাংলা এইখানে মানে 2টা সিটি আছে, এই সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে সেই বছরই আমি মানে লংগেস্ট জি জনাব আকরামউদ্দিন কোর্ট থেকে ট্যাক্স দেওয়া শুরু করেছি, বেশি কম বলে আজকে পর্যন্ত দিচ্ছি। সুতরাং জনাব আকরামউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর আব্দুল মজিদ আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আমরা একটু রাজস্ব পরিস্থিতি নিয়ে জানতে চাইব, কারণ আপনি রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকারের অভ্যন্তরীণ বিভাগের সচিব হিসাবে। আপনার মনে থাকার কথা, গত সপ্তাহে সিপিডির একটি প্রোগ্রাম ছিল, আপনিও একজন আলোচক ছিলেন সেখানে। বর্তমান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মনিম, উনি একটি পয়েন্ট বলেছিলেন, এবং যেটা আসলে আমরা গণমাধ্যমে কভার করেছি, যে এনবিআরকে এক ধরনের অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয় সরকার, বিশেষ করে অর্থ বিভাগ। এই বিষয়ে আপনার একটা ব্যাখ্যা চাই। আপনিও তো এই দায়িত্ব পালন করে এসেছেন, আপনার অসহায়ত্ব আসলে কতটা ছিল? অসহায়ত্বের কথাটা ঠিক এইভাবে, ধন্যবাদ, অসহায়ত্বের কথাটা ঠিক এইভাবে এনবিআরের চেয়ারম্যান বলতে চাননি, বলার দরকার নেই। কারণ এটা বলবো আমরা, মানে যারা আমরা বাইরে আছি বা সেই সময় ছিলাম, এটার ব্যাপারটা হয়ে গেছে কি, বিশেষ করে 2015 সালের পর থেকে যখন সরকার খুব মুহুর্মুহুভাবে বাজেট বাড়াচ্ছিলেন, ব্যয়ের বাজেট প্রচুর, মানে অনেক মেগা প্রকল্প অনেক কিছু নিয়ে বাজেটের বেশ আকার বেড়ে যাচ্ছিল, তখন আর ওই এনবিআর কতটা পারবে এই কথাটার এনবিআরের কাছ থেকে শোনার আর স্কোপটা কমে যায়। আগে সবসময় নিয়ম হচ্ছে এনবিআর সারা বছর হিসেব কষে, আমি এবছর কত অ্যাকচুয়ালি রিয়ালাইজ করতে পারলাম, এর উপরে একটা 15 বা 16% বা 12% একটা গ্রোথ ধরে আমি টার্গেটটা বলতো এনবিআর ফ্রম বটম টু টপ। হ্যাঁ, এবং সেই অনুযায়ী সে পরিকল্পনা নিয়ে যেত এবং তার সেইভাবে ব্যাখ্যা থাকতো। 2015 সালের পরের থেকে যখন সরকারের ব্যয়ের বাজেট বেশ বড় হয়ে গেল, তখন পুরোটা রেভিনিউ বাজেট বাড়ছে কিনা, বাড়ানো যাবে কিনা, সেই ব্যাপারে আর এনবিআরের ভূমিকাটা আর ওইভাবে বিবেচনায় আনা আসেনি, যার জন্যে তিনি ওইভাবে বলেছেন। আমরা তো গত কয়েক বছর যাবতই সবাই আমরা বলে যাচ্ছি যে এনবিআরকে এত টার্গেট উপরের থেকে দেবেন না, কারণ দিলে ওর 3টা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে যে আপনি এই টার্গেট দেওয়া মানে হচ্ছে আপনি এইটাকে পাবেন মনে করেই আপনি ব্যয় করে যাবেন, তা ব্যয় করে গেলে এদিকে তো ইনি পারবেন না, তো তখন আপনার ওই ধারকর্য বেড়ে যাবে। এটা একটা, আপনার যদি এটা ধারণা থাকতো যে না ও তো পারবে না, বা আমি যা পারবে আমি সেইভাবে খরচ করি, তাহলে আপনার একটা রেস্টুরেন্ট থাকতো। হ্যাঁ, আপনার উন্নয়ন দরকার, এটা ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাহলে এনবিআরকে উন্নত করার দরকার ছিল। ওই যার জন্যই বলেছেন আমাকে অসহায়ত্বে ফেলে দিয়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে যে টার্গেট যদি আমি এইভাবে বেশি দেই, তখন ওর উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হয়, আমার অফিসারদের উপরে মানসিক চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হয় এই কারণে, যদি দেখতাম যে আমার করদাতারও সংখ্যা বাড়তিছে, আমার করের ক্ষেত্রও বাড়তিছে, মানুষের কর ফাঁকি দেওয়ার এটাকে কমিয়ে আনা যাচ্ছে, তাহলে এটা টেন্স সৃষ্টি হয় না। টেন্সটা সৃষ্টি হয় জন্যই যে আমার করদাতা বাড়েনি, আমার ওই যারা দিচ্ছে তারা দিচ্ছে না, টাকা পয়সা এদিক ওদিকে চলে যাচ্ছে, তখন আমাকে ওই এক্সিস্টিং করদাতার উপর যেই বলতে হয় গতবার 5,000 দিয়েছিলেন, এবার 7,000 দেবেন। তাই এই যে 5,000-এর জায়গায় 7,000 চাচ্ছি, ওই বছরে যে ওনার আয় হয়েছে কি না সেই কথা আর আমার শুনবার আর পথ থাকছে না, যেটা ব্রিটিশ আমলে কোম্পানি আমলে করা হতো, যে তোমার আয় হোক আর না হোক তুমি আমারে এই রাজস্ব দিবা। এই জন্যে ওটা উপনিবেশিক আমলের একটা খুব একটা নিবর্তনমূলক আইন মনে করা হতো। এখন তো পরিস্থিতিটাও সেই রকম হয়ে গেছে, বলছে যে আমারে দেখেন এত বড় একটা টার্গেট দিয়েছে, আমার তো না করলে হবে না। তো তখন ওই যারা দেয়
তাদের উপরে যেই পড়ে। ফলে হচ্ছে কি, ওই যারা দেয় তারাও নিরুৎসাহিত বোধ করে বা বিব্রত বোধ করে, হয়রানি বোধ করে। এবং এর সাথে যুক্ত হয় একই সাথে যদি দেখা যায় যে যারা এক্সিস্টিং কর দিচ্ছেন তারা তো একটা নির্ধারিত হারে কর দিচ্ছেন, কষ্ট করে দিচ্ছেন, প্রশ্নের সম্মুখীন হয়েই কর দিচ্ছেন। আর যদি একই সময়, যেটা 15 সালের পরের থেকে লক্ষ্য করা গেছে, একই সময় দেখা গেছে যে যারা অনুপার্জিত আয় বা টাকা প্রদর্শন করেনি তাদেরকে বরং অনেকটা এক ধরনের অন্য ধরনের একটা ইমিউনিটি টাইপের দেওয়া হয়েছে, তার রিলিফ দেয়, তার করের হার কমাই দেওয়া হয়েছে। ও যেখানে 25,000 বা 30% কর দিচ্ছে, ওরে বলা হচ্ছে 7, 10, 15 এইরকম বলা হচ্ছে। এইটা তো একটা বিরাট বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে, ইনজাস্টিস হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, ওর ওখানে যখন কর দেয় তখন ওকে কত ফাইল, কত প্রশ্ন, কত কিছু করা হয়। আর এখানে এর বেলায় বলা হচ্ছে তোমার কোনো প্রশ্ন করা হবে না। ফলে ফলে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে, এই ধরনের টার্গেট দিলে হচ্ছে কি, ওই টার্গেট পূরণের জন্যে তাকে যে সক্ষম করার ব্যাপার ছিল, তাকে যে গড়িয়ে তোলার ব্যাপার ছিল। কারণ এনবিআর রাজস্ব আহরণ করবে। এনবিআর ক্যানট ক্রিয়েট সম্পদ, ক্যানট ক্রিয়েট বিজনেস, ক্যানট ক্রিয়েট তা সুতরাং আপনাকে অর্থনীতিকে যদি শক্তিশালী করেন, তার যদি সুস্থতাটা এগিয়ে রাখেন, এনবিআরের জন্যই রেভিনিউ আর্ন করা সহজ হয়। জি জনাব মজিদ, আমি একটু যুক্ত করতে চাই কাজী আকরামকে আবার। জনাব আকরাম, আপনার আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি ভালো শুনি না, তবুও আমি চেষ্টা করছি। জি, আপনার কাছে একটি প্রশ্ন আমার। না শুনলে তো কথা বলা যায় না। আমার এই টেকনিশিয়ান আজকে ঠিকমতো আমাকে ফিট করে দিতে পারেন। আপনার কথা আমরা খুব ভালো শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমার একটি প্রশ্ন আপনার কাছে। আপনি বলছিলেন আপনি সেরা করদাতা হয়েছেন ঢাকার 2 সিটির মিলায়ে। জনাব আব্দুল মজিদ বলছিলেন যে এনবিআরকে যে লক্ষ্যটা দিয়ে দেওয়া হয়, সেই ওপর থেকে চাপায় দেওয়ার কারণে এনবিআর একটা চাপে থাকে। কিন্তু আসলে ব্যবসায়ীরাই তো সিংহভাগ কর দিয়ে থাকেন বিভিন্ন ফর্মে। আপনারা কি আবার গত বছর 5,000 দিয়েছেন, এবার 7,000 দেন। এই যে একটা টর্চার, এইটা আপনাদের কতটুকু আসলে চাপে রাখে? ব্যাপার হলো চাপে রাখা না। একবার অনেকে ভয় পায় কেন, যে একবার যদি কর দিই বেশি, পরে না দিতে পারলে ঠিক মজিদ সাহেবরা ঠিক ওর সাইডটা আবার বেশি চাপে। এই জন্যই অনেকে কিন্তু সেটা অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু এইটা যদি মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করে, গভর্নমেন্টকে আমাদের বিশ্বাস করতে হবে, এনবিআরকে, আর এনবিআরকে আমাদের যারা ব্যবসা করি, আমরা যারা কর দিই, তাদেরও বিশ্বাস করতে হবে। কিন্তু সবাই তো বিশ্বাসী কাজ করি না বলেই এর ভিতরে একটা তফাৎ সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে উৎসাহিত করলে বাড়ে, নিরুৎসাহিত করলে, অত্যাচার করলে বা অমানবিক কোনো ব্যবহার করলে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। আমরা দেখি যে জায়গায় বেশি কেউ একজন করলো, পরের বছর ব্যবসা সবাই থাকে না। আমি যে বছর শ্রেষ্ঠ করদাতা হলাম, সেই বছরে ব্যবসা হয়েছিলাম, কিন্তু তারপরে তার আমি এই 5 বছরে হই নাই। সুতরাং তার অর্থ যদি আমারে বলে যে আপনি এবছরে সেই কর দিলেন না কেন, সেই ভয়তেই আমরা অনেক সময় অ্যাভয়েড করি এটাকে। কিন্তু আমি মনে করি এখন সবাই মানবিক হচ্ছে এবং আমরা সবাই দেশকে ভালোবাসি বলেই, আমরা দেশকে ভালোবাসি বলেই মানুষকে ভালোবাসি এবং মানুষকে বিশ্বাস করি, আস্থা রাখি। সেই জন্য আমি আপনাদের বলি যে কর আমরা দেব। মজিদ ভাই বলছেন 16-17%। আমি দেখছি সেই 80 থেকে, যখন আমি বিসিএ প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আমি দেখেছি প্রত্যেক বছরে 20-25% বেড়েছে এই রাজস্ব আয়। ঠিক বাজেটের সাথে রেখেই আমরা রাজস্ব আয় বাড়িয়েছি। সেদিক দিয়ে না হলে, যদি আয় না বাড়তো, যদি বাজেট খালি পরের টাকায় তো বাজেট হয় না, ফরেন টাকায় বাজেট হয় না, এডিপি ইমপ্লিমেন্ট হয় না। তাই জন্য আমাদের নিজেদের সক্ষমতা আনতে হবে, এই আমাদের নিজস্ব করের সৃষ্টি করে। সুতরাং আমাদের অভ্যেস সৃষ্টি করতে হবে এবং আমাদের একজনের উপরে আস্থা রাখতে হবে। আমরা সবাই বিশ্বাসী হব। তাই আপনাদের বলি যে ব্যাংক যেভাবে শুরু করেছিলাম, 10 বছর ভালোই ছিলাম। তারপরে কিছু লোক, কিছু এমডি, আমরা কিছু বোর্ড, এই যাই হোক না কেন, এই যে দিন খেলাপির যে সংস্কৃতি শুরু হলো, তারপর থেকে কিন্তু অবস্থা এমন খারাপ হয়ে গেছে আজকে যে ব্যাংক বললেই মানুষ ভাবে যে সেখানে একটা চলতেছে। কিন্তু আমি আমার ব্যাংকের কথা বলতে পারি।
এক ঋণ খেলাফির কিছু পয়সা ছাড়া আর কোন রকমের অনিয়মের কোনো চিহ্ন আল্লাহর রহমতে নাই, কোনোদিন কেউ শোনেন নাই। কিন্তু জি কাজী আকরামউদ্দিন, আমি আবার আপনাকে যুক্ত করব। শোনেন, ইচ্ছাকৃত ঋণ খেলাফি হওয়াটা আর ব্যবসা ফেল করে ঋণ খেলাফি হওয়া, এই দুইটার ভিতরে পার্থক্য থাকতে হবে। আর একটা হলো, আমি বলেছিলাম অনেকবার এবং কাজী আকরামউদ্দিন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। এখন সবচাইতে ব্যবসায়ী, শোনেন 1 মিনিট, ব্যবসায়ীরা সবচাইতে এখন কোর্টে যেয়ে সবচাইতে আশ্রয় পায়। সব কোর্টের কথা আমি অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও বলেছিলাম কাইন্ডলি, যে আমাদের ব্যবসায়ী ব্যাংকারদের জন্য একটা হাইকোর্টে একটা কি বলে বেঞ্চ, মামলাগুলো আমি তাদের আমাদের একটা বেঞ্চেই করে, তাতে তাড়াতাড়ি হয়। যখনই আমরা ব্যাংক টাকা দেয় না, তখন কিছু আমরা মামলা করলে আমাদের বিরুদ্ধে আর একটা মামলা দিয়ে হাজির হয়, তখন আর আমরা তাদের সাথে পারি না। সুতরাং এই হিসাবে বলতে চাই, এই ঋণ খেলাফির যে সংস্কৃতি, এইটা যেভাবে হোক গভর্নমেন্টকে কাছে অনুরোধ করি, আমাদের সবাই কাছে, আমাদের কাছে, আমি নিজের কাছে অনুরোধ করি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরও চাওয়া জনাব আকরামউদ্দিন। নাই, এই যদি সিঙ্গাপুরে আজ অমুক জায়গায় যদি লক্ষ লক্ষ কোটি টাকা এবং হাজার টাকা না নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের টাকা পয়সার অভাব হতো না। এটা আমি পরিষ্কারভাবে বলি, শেষ বয়সে অনেক বয়স হয়েছে। সুতরাং এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে, ভালোবাসতে হবে। না হলে আমাদের তারপরেও জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা এখন এইভাবে আছি, না হলে যে কি হতো আল্লাহই জানে। তবে আমি আশা করি উনি যেভাবে চালাচ্ছেন, আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা আরো ভালো করব। অনেক ধন্যবাদ আপনাকে। 31 বিশ্বের অর্থনীতি, ডক্টর আব্দুল মজিদের কথা শুনতে চাই। 30 অর্থনীতি হব, আমরা 41 সালে স্মার্ট বাংলাদেশ হব। আর আমি আপনার ধন্যবাদ, আমাকে মানে কিছু মনে করেন না, কথা বলে ফেললাম আউট অফ দি। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলেছেন ডক্টর মজিদ। বাজেটের আগে আমরা সেদিনও দেখলাম যে এক্সারসাইজটা 40-50 হাজার কোটি টাকা ঘাটতি থাকবে, তারপর আমাদের বাজেটের আকার বাড়ছে। এই যে এক ধরনের আমার কাছে মনে হয় যে গোলক ধাঁধার মতো আর কি, একদিক দিয়ে আমার আয়ে ঘাটতি থাকছে, আমি আকার বাড়াচ্ছি। হাউ টু গো ফরওয়ার্ড? না, এখানে দুটোর ভিতরে একটা সমন্বয় প্রয়োজন হবে। আমার ব্যয়ের বাজেট বাড়তে হবে, কারণ সরকারের ব্যয় মানে হচ্ছে ইকোনমিতে বিনিয়োগ। বিনিয়োগ তো সরকারই করছে, প্রাইভেট সেক্টর তো করতে পারছে না, করা হচ্ছে না। তো সরকার বিনিয়োগ করুক, তাতে জনসম্পদ বাড়ুক, স্বাস্থ্যগত খাতে হোক, সোশ্যাল যে সেফটি নেটের ওখানে যেটা দিচ্ছেন এটা দিক। আমি মনে করি বাজেট বাড়ুক, কিন্তু আমি বলতে চাচ্ছি ইউ মাস্ট কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। হ্যাঁ, আপনি ওখানে ব্যয় যখন বাড়তেই হবে, বাড়াতেই হবে, বাড়তেই হচ্ছে। আমি পিছিয়ে আসতে পারি না, কারণ আপনি আয় তো বাড়াতে পারছেন। হ্যাঁ, না সেটাই বলছি, আপনার আয়ের বাড়ানোর পথে থাকতে হবে। ওই যে উনি যত বলছেন, এই যে ঋণ খেলাপির থেকে আপনার বেরিয়ে আসতে হবে। তারপরে এমন ক্ষেত্রগুলো আছে, খুব চিহ্নিত ক্ষেত্র, যে সেখানে আমি এখনও যদি আমি সাশ্রয়ী না হই, এখনও যদি আমি সংযমী না হই, এখনও যদি আমি আস্থা সৃষ্টির আস্থা সৃষ্টির কথাটা কেন বলছি, উনিও বলছেন, আমি জনগণ টাকা রাখছে ব্যাংকে একটা আস্থার ভিত্তিতে, তারপর জনগণ সরকারকে কর দেয় একটা ভালোবাসার, আমি মনে করি দেশপ্রেমের, তার প্রতিদান তো সে অবশ্যই চাইতে পারে, তার চাওয়া উচিত। অর্থাৎ একজন চাবে, একজন আমানতকারী চাবে যে তার টাকাটা নিরাপদ থাকুক। একজন আমানতকারী চাবে যে আমার এই টাকা ব্যাংক ভালোভাবে ব্যবসা করে, কারণ ব্যাংক ব্যবসা করা মানে কি ওই লোক দিয়েই আমার সমাজে সৃষ্টি হবে, কর্মসৃজন হবে, হবে। এখন ব্যাংক সেই টাকা কর্মসৃজনের কাজে প্রাইভেট সেক্টরকে দিতে পারছে না বা দিচ্ছে না, তো ফলে আমার কর্মসৃজন হচ্ছে না, আমি ইনডাইরেক্টলি যেটা উপকৃত হতাম সেটা হচ্ছে না। তো তাহলে এখানে আস্থার এই ব্যাপারটা তো নষ্ট হয়ে গেল। আর একটা হচ্ছে সরকারেরও যে আমি টাকা দিচ্ছি, সরকারের যেসব সার্ভিস আমার দেওয়ার কথা সেইগুলো তো আমি যদি যথাযথভাবে না পাই, তাহলে তো আমি আরও হতাশ হয়ে যাই। আমি শিক্ষায় বুঝলাম যে আমার শিক্ষার দক্ষ জনবল দরকার, কিন্তু আমি দক্ষ জনবল বানানোর এমন কিছু করতে পারছি না যে অন্য দেশের লোক এসে আমার চাকরিগুলো করে যাচ্ছে। আমি একটা রেমিটেন্স প্রত্যাশী দেশ, আমার এখান থেকে লোকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে একটা অসামঞ্জস্যপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করেছি। আমার এই মানুষের, আমি করোনার সময় তো আমার যথেষ্ট সাকসেস আছে, অনেক ব্যাপারে আছে, তাহলে আমার স্বাস্থ্য খাতে কেন এখনও একটা স্বয়ম্ভর
অবস্থা আমার গড়ে উঠিনি, কেন মানুষকে বিদেশে যেতে হচ্ছে? আমি এই যে ডলার সাশ্রয়ের ব্যাপারে হাহাকার করছি, সেখানে আমার লক্ষ্য রাখতে হবে যে আমার এই যে লোকেরা যে বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্যে, এইটা যদি আমি ঠেকাতে পারি আমার অনেক সাশ্রয় হবে। হ্যাঁ, আমাকে ওইভাবে ভাবতে হবে। আমি রাস্তায় ভালো রাস্তা বানিয়েছি, গাড়ি চালাবো দায়িত্বশীলতার সাথে, সেই জায়গায় আমার স্পিড কমাই দিতে হচ্ছে, যেহেতু ও দায়িত্বশীল না। তাই স্পিড কমানোর কী হচ্ছে, যে তেল খরচ করে আমি 80 কিলোমিটার যেতে পারতাম, সেই একই তেল খরচ করে আমি 40 কিলোমিটার যাচ্ছি। তাহলে ওখানে আমার সময়ের এবং এর অপচয় হচ্ছে। আমি এখন পদ্মা সেতুর ব্যাপারেই বলি, পদ্মা সেতু এত সুন্দর, সব কিছু সব ভালো, আমরা প্রত্যাশা করেছি। এখন আমি লক্ষ্য করছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের অনেক বাস, অনেক যাত্রীরা তারা আবার ওই ফেরির দিকে ফিরে আসতেছে। কেন আসতেছে? কারণ সে দেখছে যে এই পদ্মা সেতুতে এদিকে উঠতে গেলে 3-4 জায়গায় যে টোটাল যা দিতে হয় সেটা বড় অ্যামাউন্ট, আর ফেরিতে আসলে আমার শুধু ফেরির একটা টাকা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, পদ্মা সেতু দিয়ে আসলে আমার কিছু সময় সেভ হওয়ার কথা, তো সেই সেভ আমার হচ্ছে না। আমি গাবতলী এসে বা কী বলে যাত্রাবাড়ি এখানে ওখানে করে, তা টোটাল একটা হিসেব করে দেখাইছে একজন, যে বলছে আমার এই পথে গেলেও যা সময় লাগতেছে ওই পথেও সময় লাগছে। অর্থাৎ আমি যে অবকাঠামোটা তৈরি করলাম, সেই অবকাঠামোটা যদি আমি ভালো রকম রিটার্ন না পাই, তাহলে ওই অবকাঠামো বানানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্নটা, আমি ওই যে আস্থার কথাটা বলছি, জনগণের আস্থাটাই এই জন্যই দরকার। জনগণ যদি মনে করে যে না ঠিক আছে, আমি পেটে খেলে পিঠে সয়, তাহলে আমি করব। যেমন জনগণ দেখছে যে ভোজ্য তেল বা একটা জিনিসের উপরে সরকার রেভিনিউ ছাড় দিচ্ছে, বলার জন্যই ছাড় দিচ্ছে। রেভিনিউটা কার ছাড় দিচ্ছে? আমার টাকায় ছাড় দিচ্ছে, কারণ ওই রেভিনিউ তো আমার ইনকাম। হ্যাঁ, আমার ইনকাম, তা আমার ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাহলে ছাড় দিলে আমি তাহলে ঠিক ওই পরিমাণ কম দামে আমার জিনিস পাওয়ার কথা। পেটে খেলে পিঠে সয়, আর পাচ্ছি না। আবার বলছি, আমি পেটে খেলে পিঠে সচ্ছে না, তো আমি দেখছি যে ঠিকই কর ওখানে ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ আমি সুবিধা পাচ্ছি না। আমার ডিমের দরের আমি কোনো একটা কুল কেন্দ্র পাচ্ছি না, আমি প্রতিটা জিনিস এগোচ্ছে না। সেই জন্য আমি মনে করি এবারের বাজেটে এই যে আমরা শুল্ক কর কি পারবে না পারবে এসব আলোচনা থাকার চাইতে বেশি থাকা দরকার আমার এনভায়রনমেন্ট আমার ইকোনমির এনভায়রনমেন্ট উন্নয়নে আমি কি করতেছি। যেমন আমার কৃষির দিকে আরও নজর দিতে হবে, যেন খামারিরা যে জিনিস বানাচ্ছে, যে ডিম পাড়তেছে মুরগিরা, সেই ডিম যেন দামে যথাযথভাবে যেন ক্রেতার কাছে পৌঁছায়। এই যে মাঝখানে প্রায় আপনি মূল্যস্ফীতির কথা বলছেন। হ্যাঁ, ওই মূল্যস্ফীতির কথাটাই বলছি। কেন স্ফীতিটা হচ্ছে? রাজশাহীর আলু হয়তো 12 টাকায় বিক্রি হচ্ছে, সেই আলু কেন কাউরান বাজারে 45 টাকা হবে? এখানে তো হাত দিতে হবে, এই বাজার মেকানিজমের উপরে হাত দিতে হবে, দেখতে হবে যে কোথায় যাচ্ছে বাকি 37 টাকা। জি, এইটা কমিয়ে আনতে হবে। এ নিয়ে জনগণের ওই যে আমরা অনেক সময় মনে করি মুদ্রানীতি দিয়ে আমি কন্ট্রোল করব, কিংবা মনে করবো যে আমি শুল্ক কর কমিয়ে আমি জিনিসের দাম সাশ্রয় করে দিয়ে আমি জিনিসপত্রের দাম কমাবো। দ্যাট ফর্মুলা ইজ নট ওয়ার্কিং। এখানে ওয়ার্কিং হচ্ছে, বিষয়টা হচ্ছে যে মাঝখানে একটা তৃতীয় পক্ষ, যাকে কেউ কখনো সিন্ডিকেট বলে, কেউ কিছু বলে, সে নানানভাবে দেখা যাচ্ছে যে এখান থেকে পয়সা মেরে নিয়ে যাচ্ছে, এবং একই সাথে উৎপাদনকারীও যেমন ভালো দাম পাচ্ছে না, ওরও আর এখন উৎপাদনে আগ্রহ হারিয়ে যাচ্ছে। আবার এদিকে বিক্রেতা, আমি যে লাস্ট পয়েন্টে আমি যে ক্রেতা আছি, আমারও ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে আমি আর ওইটা কিনতে পারতেছি না। কারণ বিকজ এই মাঝখানে এই যে মিসের জন্য যাচ্ছে। সেই দিকেই আমার মনে হয় এবারের বাজেটে যেটা প্রার্থিত থাকবে যে এই যে মিসম্যানেজমেন্টগুলো, এই যে কি কারণে কেন দাম বাড়তেছে, এই ব্যাপারগুলোতে নজর দিতে হবে, কৃষির দিকে নজর দিতে হবে। আর ওই যে সোশ্যাল সেফটি নেট যেটা বলছি, এটার দিকেও তাকাতে হবে। আমি সোশ্যাল সেফটি নেট দিচ্ছি একজন দুস্থ বা একজন অসহায় পরিবারকে, তাই তারে 5,000 টাকা বা 3,000 টাকা এর পরিমাণ না বাড়িয়ে বারবার, বরং আমি এখান থেকে কিছু টাকা কাটছাট করে আমি অন্তত প্রতিটা ফ্যামিলিতে একজন করে মানুষের কর্মসৃজন, আমি তার দক্ষ মানুষ তৈরি করে তাকে কাজ দেই, কাজ দিলেই ওর সোশ্যাল সেফটি নেট হবে। আমি শুধু যদি ওরে ওই অসহায়কে শুধু পয়সা দিতে থাকি, যে পয়সা দিয়ে কিচ্ছু হচ্ছে না, ওর ছেলেটা ওদিকে বেকার হয়ে থাকছে, ও চিকিৎসা পাচ্ছে না, ওখানে তার চিকিৎসা ব্যয় বাড়তিছে, তার শিক্ষা ব্যয় বাড়তিছে, তাহলে আমি তার এই টাকা দিয়ে কি করবো? যেমন আমি একটা সত্য করে কথা বলি যে আমি ফ্রি বই দিচ্ছি, ফ্রি বই
ফ্রি বই দিয়ে আমি ওর কত টাকা সাশ্রয় করছি, হয়তো 1200 টাকা 1300 টাকা বইটা দিচ্ছি, ঠিক আছে, গুড, কিন্তু ধনী দরিদ্র নির্বিশেষে দিচ্ছে, খেয়াল করতে হবে। এটা তো আমার একটা দেখা উচিত ছিল যে যার কেনার সামর্থ্য আছে তারে দেবো না ইয়ে দেবো। এটা চাইতে বড় পয়েন্ট হচ্ছে ওরে 1200 টাকা বই দিয়ে ওরে কি করছি, ওরে আমি ওই যে গাইড বই পড়তে হচ্ছে, আমি তাকে গাইড বইয়ের দিকে তাকে ঠেলে দিচ্ছি, তা দিয়ে ওখানে তার হয়তো 45,000 40,000 4,000 টাকা 5,000 টাকা তার খরচ হচ্ছে, অর্থাৎ তার পকেট মানি খরচ বাড়তেছে, এদিকে আমি বই দিচ্ছি ফ্রি। এই সহবিরোধী থেকে মজিদ, আপনার এই পরামর্শ নিশ্চয়ই সরকার মনোযোগে রাখবে। জনাব আকরাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আপনার একটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, খুব ভালো। তো আমি সরি যে আমি আজকে ঠিক মতো শুনতেও পারিনি, সুতরাং কথা বলা। না, আপনার কথা আমরা ক্লিয়ার শুনছি জনাব আকরাম। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে টাকা যদি আমরা সিঙ্গাপুরে নিয়ে আটকাতে পারতাম, আমরা পারছি না কেন সিঙ্গাপুরে পাচার করা বা অন্য দেশে পাচার করা? হ্যাঁ, এটা তো আমি বলেছি, কিন্তু দেশে যত রকমের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে সচ্ছল করার জন্য কত রকমের রাস্তা বের করতেছে, কিন্তু উনি যেসব রাস্তা বের করে আমাদের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, একজন হাজার হাজার লোককে সেই নিজে স্বাবলম্বী হওয়ার জন্য একজনে কি না করছে। এই কলকাতায় আমাদের এমপি সাহেব কি করলো, কিভাবে মারা গেল, এর পিছনে কি আছে, এর সবটার পিছনেই দেখি আমি যে অর্থনীতির সাথে আর একটাও জড়িয়ে যায়। সব জায়গায় দেখি যে আর একটা লিঙ্গ এসে সেখানে জড়িয়ে যায়, অনেক জায়গায় আমরা দেখতেছি। সুতরাং এই জায়গা বলতেছি যে এই সব জিনিস যতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন কাজ করে, আমি তো ব্যক্তিগতভাবে তারা জানেন আমি চিনি, আমার আশ্চর্য লাগে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে কাজ করেন, আপনি কয়টা ওষুধ খান, আমাকে বলে ভাই আমি ওষুধ খাই না রহমতে। এই যে সারাদিন সারাক্ষণে দেশের জন্য কাজ করার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সবাই সিনসিয়ার না হোক, আমরা যদি ওনাকে সাহায্য সহযোগিতা না করি, তাহলে আমি এই কোভিডে আমিও ভুগেছিলাম। এই কোভিডের সময় এই যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ হলো, এই বাংলাদেশের থ্রুতেই কিন্তু কোভিডের সময় কেউ জানতে পারেনি কিভাবে 2,500 টাকা তাদের কাছে পৌঁছে গিয়েছিল, আপনাদের মনে থাকার কথা। এরা সেই ডিজিটাল বাংলাদেশ, সেই আমাদের গ্রামে গঞ্জে যে আমাদের সেন্টার হয়েছে, জনাব আকরামউদ্দিন, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আপনি ব্যাংকিং খাত নিয়ে যদি কিছু অ্যাড করতে চান, আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব। আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের ব্যাংকিং খাত, আমাদের সুদের হার বাড়ানো হলো, ডলারের ক্রাইসিস আছে, আপনার যদি কোনো পরামর্শ থাকে ছোট্ট করে। ইনফ্লেশন হলে সবকিছুই বেড়ে যাবে। ইনফ্লেশন বাড়লে তখন আবার মানুষ টাকা ব্যাংকে রাখতে চায় না, কেন ব্যাংকের সুদের চাইতে যদি ইনফ্লেশন বাড়ে তাহলে তারপরে আমাদের সুদ বেড়েছে, কিন্তু এই কোনোটাই কিন্তু আসল সলিউশন না। সলিউশন হলো সারা বিশ্বে আপনি সেই দেখেন, সেই ইউক্রেন দেখতেছেন, আপনি ইসরায়েলের এখানে দেখতেছেন, আমাদের কোভিড গেল, এই সব কারণে সারা বিশ্বই অস্থির। এই অস্থিরতা বাংলাদেশ একলা অ্যাভয়েড করে আসতে পারবে না। তারপরেও আমি এইটুকু বলবো যে এর জন্য আমরা সবাই অনেকভাবে ভুগতেছি, কিন্তু এরা আমাদের সম্মিলিত সমন্বিত প্রচেষ্টা এবং সিনসিয়ারিটি থাকতে হবে। এবং সর্বোপরি একটা কথা, আমাদের সবাইকে মানবিক হইতে হবে। খালি একলা নিজের কথা যদি আমি ভাবি তাহলে সমাজের কথা কে ভাববে? সুতরাং সমাজের কথা যেমন পরিবারের কথা ভাবেন, সেই জন্য সমাজের কথা, দেশের কথা আমাদের ভাবতে হবে। আর আমি একলাই সব খাবো এবং দেশের বদনাম করব, আজকে দিয়ে যে ভালো আমাদের এমপি সাহেবরা এই রকমের জীবন দিলেন, এর জন্য কি আমাদের সুনাম হলো? সুতরাং এই জন্য বলছি, আমাদের মানবিক গুণাবলীর একটা মানবিক গুণাবলী আমাদের ভিতরে আসতে হবে, অন্যের জন্য ভালোবাসা থাকতে হবে। অনেক ধন্যবাদ কাজী আকরামউদ্দিন আহমেদ আপনাকে। আমি একটা কথা খালি বলে বন্ধ করব, বঙ্গবন্ধু বলেছেন যে মানুষকে ভালোবাসার চাইতে এত আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। আমি একটু এই জন্য বলছি যে আমরা একজন আরেকজনকে ভালোবাসলে এই সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। কারণ আমাদের নেতৃত্বের গুণাবলীতে আমরা দেখতে পাচ্ছি, ওনার ব্যক্তিগতভাবে উনি মানুষের জন্য চেষ্টা করে, আমরাও চেষ্টা করি, মজিদ ভাইও চেষ্টা করে, আপনারাও করেন। এইভাবেই কিন্তু আমাদের আসবে। অনেক ধন্যবাদ কাজী আকরামউদ্দিন আহমেদ।
আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর আব্দুল মজিদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করব 6 জুন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার প্রথম বাজেটটি পেশ করার মাধ্যমে আমাদের জন্য কি চমক নিয়ে আসছেন, কারণ একটি ক্রান্তিকাল এবং খুব ক্রিটিক্যাল একটি সময় আমরা পার করছি। আমরা আশা রাখতে চাই যে তার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।